শুভ অপরাহ্ন দর্শক এবং সেই সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সবসময়ের মতোই আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। যক্ষা এই রোগটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত হলেও আপনার মেরুদণ্ডে যক্ষা হয়েছে এই ব্যাধিটির সাথে আমরা খুব একটা পরিচিত নই। সারা দেশ সহ বিশ্বব্যাপী প্রায় ২০ লক্ষ ব্যক্তি প্রতি বছর মেরুদণ্ডে যক্ষায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। আপনি কি করে বুঝবেন আপনার মেরুদণ্ডটি সুরক্ষিত রয়েছে কিনা এবং সেই সাথে আপনার মেরুদণ্ডে যক্ষা প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক এই বিষয়ে আলোচনায় আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। উপস্থিত রয়েছেন ডাক্তার আলমগীর হোসেন জনি, যিনি অর্থোপেডিক সার্জন, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক বিভাগ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে চ্যানেল 24 এবং টিম ফার্মাকে ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর বিষয়ে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। এই টিবির ব্যাপারে অনেক কিছু বলার আছে, আমাদের মানুষদেরকে জানানোর ব্যাপার আছে, মানুষকে অ্যাওয়ারনেসের ভিতরে নিয়ে আসার দরকার আছে টিবির ব্যাপারে। তো এই সুন্দর একটা টপিকসে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে। একদমই তাই। একটি সময় পর্যন্ত আমরা একটি প্রবাদে বিশ্বাসী ছিলাম যে যার হয় যক্ষা তার নেই রক্ষা। এই যে প্রবাদটি সেটি থেকে বেরিয়েছে, আমরা কিন্তু এখন অনেক উন্নত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এটি প্রমাণিত করেছি বা প্রমাণিত হয়েছে যে যক্ষা হলে এখন রক্ষা সম্ভব। তো স্যার আমরা কেবলমাত্র জানতাম যে যক্ষা মানে ফুসফুসে কোনো একটি সংক্রমণ, কিন্তু একজন ব্যক্তির মেরুদণ্ডেও যে যক্ষা হতে পারে এটি সম্পর্কে কিন্তু আমরা খুব একটা অবগত নই। তো একটু জানতে চাই যে মেরুদণ্ডে যক্ষা বলতে আমরা কি বুঝি? আসলে যক্ষা একটা অর্গানিজম দিয়ে হয়, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো এইটা সারা বিশ্বব্যাপী একটা মহামারী আকারে অবস্থান করতেছে, একটা মহামারী আকারে। প্রতি বছর প্রায় 10 মিলিয়ন পিপল নতুন করে যক্ষা আক্রান্ত হচ্ছে এবং এখান থেকে দেখেন যে এই 10 লক্ষ লোক যে আক্রান্ত হচ্ছে তার ভিতরে 1.2 মিলিয়ন পিপল কিন্তু প্রতি বছর মারা যাচ্ছে। এবং আমরা যে WHO বা বিভিন্ন ইয়েতে দেখতেছি যে 66% যক্ষা হচ্ছে অনলি 8টা দেশে, 66%। তার ভিতরে বাংলাদেশ একটা, 1 নম্বরে আছে ইন্ডিয়া, 2 নম্বরে চায়না, ফিলিপাইন, নাইজেরিয়া এবং এভাবে বাংলাদেশও সে 8টা দেশের ভিতরে একটা। আমাদের দেশে যক্ষা আমরা যে বিসিজি ভ্যাকসিনেশন যে আমরা শুরু করছি এর কারণে আমরা যক্ষার থেকে যক্ষার যে খারাপ অবস্থা সেখান থেকে আমরা অনেকটা বের হয়ে এসেছি আমাদের বাংলাদেশ। এখন আমরা সতর্ক করতে চাই আমাদের দেশের জনসাধারণকে যে যক্ষা শুধু ফুসফুসে যেমন হয়, এটা প্রাইমারি সাইড, ফুসফুসে হয়, গাটে হয়, তারপরে যেমন আপনার ইউরিনারি সিস্টেমে হয়, ওভারিতে হয়, এগুলো তো লিম্ফেটিক সিস্টেমে হয়। এগুলোর থেকে যক্ষাটা ব্লাড বোর্ন মানে ব্লাডের যে রক্তনালীগুলোর মাধ্যম দিয়ে সে এই স্পাইন বা মেরুদণ্ডে এসে সে এখানে জমা হয়। তো তারপরেই এখানে যক্ষাটা মেনলি মেরুদণ্ড আক্রান্ত করে। তো এই কারণে আপনার এই সুযোগ পাওয়ার কারণে একটু বলতে চাই যে এই যে যক্ষায় আক্রান্ত হচ্ছে আমাদের দেশের মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা লাইফ টাইম একটা লো ব্যাক পেন আছে। একদমই। হ্যাঁ, এই লো ব্যাক পেনটাকে আমরা একটা কোমরে ব্যথা হলেই আমরা টুক করে একটা ওষুধ খেয়ে নিচ্ছি, একটা করতেছি, কিন্তু এটা একটা প্রপার অ্যাসেসমেন্ট যদি আমরা না করি, যেমন আমাদের কাছে যে রুগীগুলো আসতেছে টিবি রুগী, তারা অনেকটা আক্রান্ত এবং অনেকটা ভোগার পরে কিন্তু আসতেছে। একদমই। হ্যাঁ, কিন্তু একটা আর্লি স্টেজে যখন একটা রুগী আমাদের কাছে আসে সে সম্পূর্ণ কিওর হয়ে যাবে। আচ্ছা, তো এই যে আর্লি স্টেজে আসার জন্য কিন্তু জানা প্রয়োজন যে আমি কোন উপসর্গগুলো উপস্থিত থাকলে চিকিৎসকের কাছে যাব। ভেরি গুড। যেমন দেখেন এটা কিছু সিমটম তো আপনার আছে একটা টিবি হলে, এটা তো সিস্টেমিক ডিজিজ। তো এটা টিবি হলে যেমন একটা কনস্টিটিউশনাল সিমটম কিছু থাকবে, যেমন ওয়েট লস, অ্যানোরিক্সিয়া, ইভিনিং রাইজ টেম্পারেচার, নাইট সোয়েটস হবে এবং নাইট ক্রাইজ। মনে করেন যে রাত্রেবেলা আপনি যখন শুয়ে আছেন হঠাৎ করে আপনি কান্না করে উঠবেন, প্রচণ্ড কোমরে ব্যথা শুরু হয়ে যাবে এবং রাত্রে হলে বাড়বে। তো এই যে লক্ষণগুলোর সাথে সাথে আপনার যেমন কিছু ইনভেস্টিগেশন আছে, রেডিওলজিক্যাল ফিচার আছে, এগুলো দেখে ধাপে ধাপে আমাদেরকে ডায়াগনোসিস। কিন্তু একটা রুগীর লো ব্যাক পেইন যদি দেখা যায় যে 3 সপ্তাহ উন্নতি হচ্ছে না, তাকে সঙ্গে সঙ্গে একজন স্পেশালিস্টের সাথে
যোগাযোগ তার করতে মানে হবে। অনেকেরই তো লো ব্যাক পেইন হয়ে থাকে, সেটাকে কেবলমাত্র মেকানিক্যাল ব্যাক পেইন হিসেবে কিন্তু চিন্তা করছি আমরা, ডেফিনেটলি। যে এটির সঙ্গে তো আমরা অভ্যস্ত, মাঝে মাঝেই হচ্ছে। হ্যাঁ। তো এই ব্যথাটা যদি টানা 3 সপ্তাহ থাকে, হ্যাঁ, নাকি 3 সপ্তাহ থাকছে কিন্তু কোনো মেডিসিনে আপনার রেসপন্স করতেছে না। আচ্ছা আচ্ছা যে আপনার যে একটা 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 লো ব্যাক পেন, আপনাকে রেস্ট এবং মেডিকেশন দিলে, লাইফস্টাইল মডিফিকেশন করলে দেখবেন যে আপনি সেটা কমে আসতেছে। কিন্তু ইন কেস অফ টিউবারক্লোসিস আপনার মেডিসিনে রেসপন্স করবে না, এই মানে কনভেনশনাল যে আমরা মেডিসিনগুলো দিয়ে থাকি। তো যখন আপনার রেসপন্স করবে না, তখনই আপনাকে বুঝতে হবে বা যারা আমাদের কাছে রেফার সেটা কি করবে, শুধু রেস্টিং হ্যাঁ। কন্ডিশনে, নাকি সব মুভমেন্টের ক্ষেত্রে একই রকম পেইন কন্টিনিউয়াস? মানে এটা পেন হবে অনেক কারণ, অনেক কারণগুলো একটু বলি আমি। একদমই। যেমন দেখেন, একটা জায়গায় যখন টিউবারক্লোসিসটা হবে, এই যে ডিস্ক আছে, এটা পেরিডিসকাল স্পেসে মানে সাবকন্ডাল স্পেসেই সে ব্যাকটেরিয়াগুলো আসবে। আসার পরে সেখানে একটা ইনফ্লামেশন হবে, কেজিয়েশন হবে, নেক্রোসিস হবে, ওস্টোপোরোসিস হবে, এবং ইনফ্লামেশনের কারণে একটা পেইন তার অ্যারাইজ করবে। ইনফ্লামেশনের কারণে পেইন হবে। আবার যখনই একটা অ্যাবসেস তৈরি হবে, তখন থ্রোবিং পেইন হবে, এবং এই পেইনগুলো খুবই মানে মানে আনটলারেবল পেইন। আচ্ছা এবং সে যেমন তার কনস্টিটিউশনাল সিমটমসগুলো হবে, তেমন একটা অ্যাক্সিয়াল পেইন সে অ্যারাইজ করবে। পুরো স্পাইন জুড়ে তার একটা ব্যথা হবে। অনেক সময় রেডিকুলোপ্যাথি হয়, কিন্তু রেডিকুলোপ্যাথিগুলো এটা কম, মানে যেটা হাতে পায়ে যে ব্যথাটা আসে, সার্ভাইকেল হলে হাতে আসতে পারে, কম্প্রেশন যখন আসবে তখন সেটা হবে। আবার ধাপে ধাপে দেখা যাবে যে অনেক সময় এই ভার্টিব্রা বডিগুলোকে যখন সে আক্রান্ত করে ফেলবে, তখন এটা এটা কম্প্রেশন হয়ে যাবে, আচ্ছা এবং তখন একটা কাইফোসিস ডেভেলপ করবে। তারপরে পেরিফেরাল বিভিন্ন জায়গায় অ্যাবসেস তার দেখা দেবে, ধাপে 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 আসবে। আচ্ছা কিন্তু আর্লি স্টেজে তার যে পেইনটা মানে রেসপন্স করবে না, আমাদের যে আমরা কোনো রকম কনভেনশনাল যে painkiller মেডিসিন খেয়েও দিই, ব্যথা ব্যথা কমছে কমবে না। না। তখনই আমাদের উচিত তাকে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। একজন স্পেশালিস্ট চিকিৎসকের একদমই। শরণাপন্ন আমরা হওয়া। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আগে একটু কি জানতে পারি যে যক্ষ্মা কি যে কোনো ব্যক্তির হতে পারে, নাকি আক্রান্তের ঝুঁকিতে বিশেষ কোনো ব্যক্তিরা রয়েছে? বিশেষ কোনো ব্যক্তির অবশ্যই রয়েছে, যেমন যাদের নিউট্রিশনাল স্ট্যাটাসটা আপ টু দ্য মার্ক না, যাদের ডায়াবেটিক আছে, এবং যারা এইচআইভিতে আক্রান্ত, এই ধরনের রুগীগুলো ডায়াবেটিস মানে যক্ষ্মা হয়ে যাওয়ার চান্স সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তারপরে বয়স্ক মানুষ, বা এই ধরনের রুগী যাদের নিউট্রিশনাল স্ট্যাটাসটা ডেভেলপ না, আচ্ছা। তারা এই যক্ষ্মাতে আক্রান্ত হয়ে যাওয়ার চান্স বেশি। আচ্ছা, সেক্ষেত্রে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, হাইজেনিক বা হাইজেন প্রপারলি মেনটেন করছে না, যেহেতু মাইক্রোবায়োটাম টিউবারকুলোসিস দ্বারা আক্রান্ত হচ্ছে, নিশ্চয়ই এদের আক্রান্তের ঝুঁকিটা একটু এগিয়ে থাকতে একটু পারে। বেশি, অনেক বেশি। নিশ্চয়ই। স্যার, আমরা জানতে চাই যে একজন ব্যক্তি যখন এই সমস্ত উপসর্গ নিয়ে আপনাদের শরণাপন্ন হচ্ছে, আপনারা এটাকে শনাক্তকরণ করেন কি করে? কেবলমাত্র কি ফিজিক্যাল এক্সামিনেশন? এটা যেমন তার একটা সিমটমটা আমরা প্রথমে অ্যাসেস করি, তারপরে হচ্ছে আমরা তাকে ইনভেস্টিগেশন করি। যেমন আমরা ব্লাড প্রোফাইলটা দেখি, কমপ্লিট ব্লাড কাউন্ট, ইএসআরটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা দেখি। তারপরে আমাদের অনেক সময় এটার সাথে সাথে আমরা এক্স রে করি, এমআরআই করি। আচ্ছা তারপরে একটা মন্টোস টেস্ট আছে, একটা আমার স্কিনে একটা ইয়ে দিয়ে দেখি যে টিউবারক্লোসিস আছে কিনা তার শরীরে। তো এই যে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি আছে, যার মাধ্যমে আমরা টিবিটাকে খুব শনাক্ত আর্লি করে ডায়াগনোসিস ফেলেন। করতে পারি। এবং এর ভিতরে early সবচেয়ে stage-এ- গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস হচ্ছে আপনার এমআরআই। আচ্ছা আচ্ছা এমআরআইটা খুব আর্লি স্টেজে, যখন আমরা ইডিমা স্টেজ থাকে একদম আর্লি স্টেজে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি এমআরআই। এমআরআই। এখন আমাদের দেশে তো এই ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি অ্যাভেলেবল, এখন যে কোনো জেলা লেভেলেও পৌঁছে গেছে অনেকটা। তো এই কারণে আমরা এখন খুবই মানে দক্ষ এই ব্যাপারে, রেজিস্টার্ড চিকিৎসকও হয়তো বা এটা শনাক্তকরণ করে ফেলতে পারে। করে ফেলতে পারবে। হ্যাঁ, নিশ্চয়ই। পরবর্তীতে স্যার, চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু কনফিউজড হয়ে যাই যে আমার মেরুদণ্ডে যক্ষ্মা হয়েছে, আমি কি কোনো মেডিসিন স্পেশালিস্টের কাছে যাব, নাকি কোনো নিউরো মেডিসিন, নাকি নিউরোসার্জন, নাকি অর্থোপেডিক্স? এই যে কনফিউশনগুলো, আপনি কি বলতে চান কার কাছে যাওয়া জরুরি? দেখেন, এটা শুধুমাত্র মেডিসিন রিলেটেড যেমন আছে, সাথে সাথে সার্জিক্যাল ইন্টারভেনশনও আছে। তো এটা মেনলি অর্থোপেডিক্স ডাক্তাররা এটা ডিল করবে, অর্থোপেডিক্স ডাক্তাররা ডিল করবে, এবং এটা নিয়ে তাদের ব্যাপক ওয়ার্ক রয়েছে, যে মানে এক্সপিরিয়েন্স। আমাদের দেশে অর্থোপেডিক্সিয়ানরা টিবির ব্যাপারে খুব এক্সপিরিয়েন্স। অন্যান্য দেশে টিবি মানে বুঝতে পারাটা কঠিন হলেও আমাদের দেশে টিবি ডায়াগনোসিস কখনো মিস হয় না ইউজুয়ালি। আচ্ছা তো
তো আমাদের যে মেন ইয়েটা হচ্ছে যে রুগীটা আমার পর্যন্ত আসতে সময় নিয়ে নেয়। একদমই এই কারণে আমরা বারবারই বিষয়টা নিয়ে কনসার্ন করতে চাই দর্শকদের যে অবশ্যই মেরুদণ্ডে যদি যক্ষ্মা শনাক্ত হয়ে যায় সেক্ষেত্রে অর্থোপেডিক্স চিকিৎসকের কাছে যাওয়াটাই অত্যন্ত জরুরি জরুরি এবং যত দ্রুত সম্ভব। এখন আমাদের দেশে মানুষগুলো হচ্ছে মানে ঠিকমতো জায়গায় আসতে অনেক দেরি করে ফেলে, আবার তাদেরকে অনেকে মিসগাইডেড করে, বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং তারা যেসব মানুষদের কাছে স্বর্ণপন্ন হয় তারাও বুঝতে পারে না কোন জায়গায় যাবে। সর্বোপরি একটা এই ব্যাপারে একটা মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা যদি সারা দেশব্যাপী চালাই তাহলে আমরা অনেক পঙ্গুত্বের হাত থেকে আমরা বাঁচাতে পারবো আমাদের দেশের লোককে। কারণ হচ্ছে টিবি কিন্তু যেমন আর্লি স্টেজে একদম সম্পূর্ণ রিকভারি হয়ে যায়, যখন তার কাইফোসিস ডিফর্মিটি ডেভেলপ করে তখন কিন্তু তার মানে সম্পূর্ণ আগের পর্যায়ে নিয়ে যাওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায়। আচ্ছা যেমন একটা মেডিসিন তাকে দিতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এটাও খুব ইম্পর্টেন্ট। আবার তাকে সার্জিক্যাল কারেকশন করতে হবে, যেমন ধরেন একটা তার প্যারালাইসিস ডেভেলপ করতেছে, প্যারালাইসিস ডেভেলপ করতেছে, বা খুব অ্যাক্টিভ ইনফেকশন 6 সপ্তাহ বেশি হয়ে গেছে, ইমপ্রুভ হচ্ছে না, এইগুলোর ক্ষেত্রে আমরা অতি দ্রুত একটা অপারেশনের সিদ্ধান্ত নিতে হয়। আচ্ছা অপারেশনটা একটু ব্যয়বহুল, অপারেশনটা মানে মানে একটা ডেভেলপ সেন্টারে করা লাগে। তো সব কিছু মিলিয়েই তখন একটা জটিল পরিস্থিতিতে রুগীরা পড়ে যায়। মানে যখন কমপ্লিকেটেড স্টেজে চলে যায় তখন কি আপনাদের সিদ্ধান্ত নিতে হয় যে আসলে অপারেশন করা জরুরি। এছাড়া আর কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে? যেমন আপনাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে 80% রুগী উইদাউট সার্জারিতে ভালো হয়ে যাবে। আচ্ছা তার প্রথম জিনিসটা নিতে হবে রেস্ট। ইনিশিয়াল স্টেজ আপনি যখন একটা টিবির ওষুধ শুরু করবেন রুগীকে এনশিওর করতে হবে যেন সে ন্যূনতম 6 সপ্তাহ বেড রেস্টে থাকে। রেস্ট রেস্ট অ্যান্ড রেস্ট নাম্বার 1। নাম্বার 2, আমরা যে কেমোথেরাপিগুলো দিই, কেমোথেরাপি দিচ্ছি, যেমন প্রথম 3 মাস আমরা 4 ড্রাগ রেজিমটা দেব। প্রথম 3 মাস থেকে এখন তো বলা হচ্ছে 6 মাস দিলেও ভালো, কারণ এটা হচ্ছে একদম র্যাপিড মানে ব্যাসিলারি ম্যাক্সিমাম ব্যাসিলারিগুলো র্যাপিড মেরে ফেলার জন্য আমরা প্রথম 3 মাস আমরা একদম 4টা ড্রাগ দিয়ে থাকি। আচ্ছা এটা 2 নম্বর হচ্ছে যে রুগীটাকে কাউন্সিলিং করতে হবে খুব ভালো করে। যেমন একটা টিবির ওষুধ খেলে তার কি কি সমস্যা হতে পারে, এখন তার যেমন তার পেশাবের রংটা কী রকম হবে, তার ওষুধগুলো খেলে তার শারীরিক অবস্থা কি পরিবর্তন হবে, তারপরে ওষুধ দেওয়ার আগে তার লিভার ফাংশন টেস্টটা দেখে নিতে হবে, এবং ওষুধটা আমরা দেব যে প্রথম 3 মাস আমরা 3 মাসের নিচে এখন আর আমরা দিই না ইউজুয়ালি 4 ড্রাগ, তারপরে আমরা কন্টিনিউশন ফেজটা দেব হচ্ছে আমরা 2 ড্রাগ, এবং এটা হচ্ছে আমরা টোটাল ট্রিটমেন্টটা করব 18 মাসের। আচ্ছা একটা টিবি ভালো হতে মানে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ চললেও ভালো হতে মিনিমাম 12 থেকে 13 মাস সময় লাগে, এবং সেগুলো প্যারামিটারও আমাদেরকে দেখতে হবে সাথে সাথে যে ইমপ্রুভ হচ্ছে কিনা, উন্নতি হচ্ছে কিনা। কারণ আপনি যতগুলো টিবি রোগ আক্রান্ত হবে তার ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ রুগী দেখা যাচ্ছে যে 44% রুগী মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। আচ্ছা তখন ওই টিবি ওষুধের সাথে সেকেন্ডারি লাইনে ট্রিটমেন্ট অনেক ড্রাগ আছে সেগুলো দিতে হবে, অনেকগুলো মেডিসিন তখন দেওয়াটা জরুরি হয়ে পড়ে। এই যে তার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা আরেকটা জিনিস যেমন কাউন্সিলিং করতে হবে, মেডিসিন যেন গ্যাপ না পড়ে, প্রত্যেকটা দিন সকালবেলা খালি পেটে ওষুধটা খাবে। এবং প্রথমে আমাদের জিনিসটা কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ কাউন্সিলিং করব কি কারণে কাউন্সিলিং করব কেন, যখন একটা মানুষ শোনে যে তার টিবিতে হয়েছে মেরুদণ্ডে তখন প্রথমেই তার মনটা ভেঙে যায়। আচ্ছা সে মনে করে যে আমার পক্ষে মনে হয় আর জীবনে সুস্থ হয়ে ওঠা সম্ভব না। তো মন যখন তার ভেঙে যায় তখন তার এই যে বিভিন্ন লক্ষণগুলো বেশি দেখা যায়, যেমন তার হচ্ছে বমি বমি ভাব হবে বেশি, মাথা ঘুরবে, তার উইকনেস ডেভেলপ করবে। তো এই যে জিনিসগুলো এগুলোকে তাকে সুন্দর করে যদি আমরা একটু কাউন্সিলিং করে দিই যে আপনি এইগুলো হবে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, আপনি খালি ধৈর্য ধরে ওষুধটা আপনাকে খেতে হবে। আচ্ছা এবং ওষুধটা যদি আপনার মিস হয় তখন এই ড্রাগটা রেজিস্ট্যান্ট হবে, তখন আমাদের অনেক কষ্ট হবে, আপনাকে বাঁচানোও কষ্ট হবে। তো এই যে জিনিসগুলো যদি আমি সুন্দর করে তাকে কাউন্সিলিং করে দিই তো সে খুবই খুশি হবে। আরেকটা কাউন্সিলিং আমরা করি যে যখনই আপনার টিবি রোগ হয়েছে তখন আপনার প্রতিবেশী লোক এসে আপনাকে অস্থির করে দেবে। আচ্ছা আচ্ছা যে আপনি ওনার কাছ থেকে দূরে থাকো, ওনার খাওয়া দাওয়ার থেকে দূরে থাকো, ওনার থালা গ্লাস থেকে দূরে থাকো।
তার মানে কি এই যে আমাদের প্রতিবেশীরা বা আত্মীয় স্বজন কিংবা সামাজিক দৃষ্টিকোণ থেকে এই ব্যক্তিটিকে একটু আলাদা রাখা হচ্ছে, হ্যাঁ। এটার পিছনে কি কারণ রয়েছে? এটা কি কোনো ছোঁয়াচে কোনো ব্যাধি? ছোঁয়াচে না, এটা কোনো 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 কিছু রোগ, টিবি স্পাইনের রোগ ছড়াবে না। কিন্তু এই কথাগুলো যদি আমি না বলে দিই, তাহলে আমাদের যে লোকগুলো এই টিবিতে আক্রান্ত হয়, তারা অনেক কঠিন অবস্থার ভিতর দিয়ে এই যে সময়টা আমরা পার কেবল করে। প্রত্যেকটি রোগীকে কাউন্সিলিং করার চাইতে এটা সবচাইতে বেশি জরুরি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা দর্শকদের বোঝাতে পারি যে মেরুদণ্ডের যক্ষ্মা কখনোই ছোঁয়াচে নয়। আমরা যদি প্রপারলি এটা ট্রিটমেন্ট করি তাহলে হয়তোবা নির্দিষ্ট সময়ের মাঝে পুরা দমে সুস্থ হয়ে যাওয়া সম্ভব। পুরাদমে একদম। এবং সম্পূর্ণ রিকভারি হয়ে যাবে সে। একটা জিনিস হচ্ছে, যেমন আমরা অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা জানালাম, যত মানুষকে আমরা জানালাম, কিন্তু এর সাথে যারা আমাদের মেডিকেল পার্সোনাল এই অনুষ্ঠানটা শুনতেছে, যারা ডাক্তার যদি আজকে শুনে থাকে, তো তারাও এই 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 জিনিসগুলো উপকৃত হবে, জুনিয়র ডাক্তাররা যারা আছে। একদমই। তো একটা জিনিস হচ্ছে যে টিবি স্পাইনের এই যে আমরা ওষুধগুলো দিলাম, 18 মাস তাকে ওষুধ খেতে হবে, অনেক সময় 24 মাসও আমরা বলি। আচ্ছা। তাহলে এখন প্যারামিটার দেখতে হবে যে কখন, যেমন ধরেন একটা আমরা ইএসআর দিয়ে দেখি যে ইএসআরটা মানে নর্মাল লেভেলে আসতেছে কিনা। একটা ইএসআর নর্মাল লেভেলে আসতে তার মিনিমাম 3 মাস সময় লাগে। আর একটা পেন সাবসাইড করতে, ধরেন একটা সিভিয়ার পেন নিয়ে আসছে, টিবির ওষুধ শুরু করলাম, তাকে বলতে হবে যে আপনার এই ব্যথাটা কমতে 3 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। এই মানে কথাগুলো ওষুধ তাকে খেলেই যে তিনি ভালো হয়ে যাবেন না। সাথে সাথে এমনটি নয়। না, এমনটি নয়। ভরসা রাখতে হবে হ্যাঁ, চিকিৎসকের প্রতি। 3 থেকে 6 সপ্তাহের ভিতরে এই অবস্থাটা ধীরে ধীরে তার পরিবর্তন করবে। আচ্ছা, এখন সে ওষুধ খাওয়ার পরের দিনই মনে করতে পারে যে আমার মনে হয় এখন উন্নতি হচ্ছে না, আমার মনে হয় কী হবে। তো এই সময় তারা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। তো এই কাউন্সিলিংটা এত ইম্পর্টেন্ট। টিবির ওষুধ যারা স্পাইনে আক্রান্ত হয় তাদেরকে মানসিক মানে মানে তাকে সাপোর্ট দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এইভাবে আমরা যখন তার মেডিসিনটা দেব, দেওয়ার পরে এটা ফলো আপে রাখতে হবে। যেমন স্পাইনের টিবি বিভিন্ন জায়গায় যে মানে অ্যাবসেস, প্যারাভার্টেব্রাল অ্যাবসেস হবে, বিভিন্ন জায়গায় অ্যাবসেস ডেভেলপ করতে পারে, কোল্ড অ্যাবসেস যেটা আমরা বলি। আচ্ছা। এটা যেমন আপনার থোরাকোলাম্বার হলে পরে অনেক সময় ইলিয়াক অ্যাবসেস, সোয়াস অ্যাবসেস, ইঙ্গুইনাল লিজনে আসতে পারে। তারপরে যেমন গ্লুটিয়াল লিজনে আমরা দেখতে পাই যে পাস হয়ে হঠাৎ করে ফুলে গেছে। তো সেগুলোকেও যথাযথভাবে এটাকে ট্রিট করতে হবে, অ্যাবসেসগুলো ড্রেন করে দিতে হবে আচ্ছা। এনটিটিভি শুরু করার সাথে সাথে। আবার যেমন আপনার এই অ্যাবসেসগুলো যদি বাস্ট হয়ে যায়, তখন আবার মানে ডিসচার্জিং সাইনাস ডেভেলপ করে। আচ্ছা। তো এগুলো মানে তার এইটার মানে সাথে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি রোগীটি কোন কন্ডিশনে কোন আপনাদের কন্ডিশনে কাছে আপনার কাছে আসছে। আসতেছে। যদি প্রাথমিক অবস্থায় আসে কেবলমাত্র মেডিসিনের মাধ্যমে একদম রিকভারি মেডিসিনের করা মাধ্যমে সম্ভব। সম্পূর্ণ রিকভারি হয়ে যাবে। এবং স্যার যদি কেউ সঠিক সময় না আসে, আমরা তো জটিলতা জানলাম, আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি জটিলতার সম্মুখীন হোক। সেক্ষেত্রে একজন যারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছে, যারা এই ধরনের কন্ডিশনগুলোতে, যেমন আপনি বলছিলেন যারা ইমিউনো কম্প্রোমাইজ, যারা ওল্ড এজ, ডায়াবেটিস কিংবা দারিদ্র সীমার নিচে বসবাস করছে, এই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? একটা তো প্রপার হাইজিন মেনটেন করতে হবে আমাদেরকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এডিকুয়েট নিউট্রিশন আমাদেরকে মেনটেন করতে হবে। এখন আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা একটা একেবারে মানে খারাপ অবস্থায় নেই, আমরা কিন্তু অনেকটা ভালো অবস্থায় আসছি আর্থসামাজিক অবস্থার ভিতর দিয়ে। তো সেই কারণে আমি মনে করি যে যেমন তার নিউট্রিশনাল স্ট্যাটাস ইমপ্রুভ করতে হবে, তেমন তার এই মানে হেলথ সেক্টরে মানে আমার যেটা একটা পরামর্শ, যেমন এই জাতীয় জিনিসগুলোতে আমাদের এই একাডেমিক যে আমরা যে পরিবেশ আছে, যেমন ধরো আমরা মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে তাদের কারিকুলামের ভিতরেই এই জিনিসটা সম্পর্কে আমাদের অল্প বিস্তর ধারণা তাদেরকে দিতে হবে টিবির ব্যাপারে। কারণ কি আমরা মনে করি যে আমাদের দেশের ম্যাক্সিমাম যত শিক্ষিতই হোক, যত শিক্ষিত লোকই হোক, সে তার পরামর্শটা ওষুধের দোকানদারের কাছ থেকে নেয়, একদমই বাড়ির পাশে খালাম্মার কাছ থেকে নেয়। আবার দেখেন, আপনার একটা বন্ধু আপনাকে একটা ওষুধ দিয়ে বললো যে আমি এই ওষুধটা খাই, তুই খা, ভালো হয়ে যাবি, আমি কিন্তু সেটা খেয়ে ফেলবো। বা আমার পরিবারের একজনের হয়েছিল, হ্যাঁ। আপনি খেলে এই যক্ষ্মার থেকে আপনারও মুক্তি মিলবে। মানে এই যে একটা মানে পরিবেশ, এই পরিবেশ থেকে বের করে আসার জন্য একটা সমন্বিত উদ্যোগ আমাদেরকে নিতে হবে এখন। একদমই। হ্যাঁ, যাতে আমাদের যে কোনো কিছু সমস্যা হলে আমরা যেন একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করি, এটা হচ্ছে নিশ্চয়ই। প্রথম। এবং এই পরামর্শ গ্রহণ করতে অনেক দেরি হওয়ার কারণে আমরা কিন্তু অনেকটা জটিলতার ভিতরে পড়ে যাই। একদমই। এবং এটির কারণে কেবলমাত্র সারা বিশ্বব্যাপী, সারা দেশ সহ নানা ধরনের জটিলতা নিয়ে মেরুদণ্ডের টিবিতে আক্রান্ত হয়ে অনেক ব্যক্তি মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ তো একটা আছেই, কিন্তু আপনি তো ডিসেবল হয়ে যাবেন। নিশ্চয়ই। এই ডিসেবল হয়ে গেলে যেমন আপনি পরিবারের জন্য বোঝা, জাতির জন্য বোঝা, সমস্ত মানুষের জন্য একটা বোঝা হয়ে
আপনি দিন পার করবেন। নিশ্চয়ই। তো আমি মনে করি যে সকলকে এখন সচেতন হওয়ার সময় এসে গেছে, একদমই। কারণ আমরা আমরা যদি একটু অনেকটা সচেতন বছর হতে পারি, বাংলাদেশে অবশ্যই। আমরা রান করছি। এখন নিশ্চয়ই। এখন আমাদের সকলকেই সচেতন হতে হবে তাদের স্বাস্থ্যের ব্যাপারে। নিশ্চয়ই স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আমাদের আলোচনার মাধ্যমে আমরা এতটুকু অন্তত বুঝতে পেরেছি যে আর্লি ডায়াগনোসিসের ক্ষেত্রে মেরুদণ্ডে যক্ষা সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব। আসলে আমরা একটু সচেতন হই, মেরুদণ্ডে যদি কোনো ব্যথা অনুভব করি সেটি 3 সপ্তাহের বেশি অবশ্যই সুনির্দিষ্ট সময়ের মাঝে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে শনাক্তকরণ করি এবং সেই অনুযায়ী নিয়মিত ওষুধ খেয়ে সম্পূর্ণরূপে নিরাময় করে সুস্থভাবে জীবনযাপন করি। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।